আসসালামু আলাইকুম। প্রচন্ড গরমে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে যখন তখন টেম্পারেচার 38 থেকে 40 বা 42 ডিগ্রি পর্যন্ত উঠে যাচ্ছে। এই সময়টাতে সবচাইতে বেশি হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব হিট স্ট্রোকটা মূলত কয় ধরনের এবং এটা কিভাবে হয়, কারা কারা সবচাইতে বেশি হিট স্ট্রোকে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছেন, এবং হিট স্ট্রোকে যদি আক্রান্ত হয়েই যান তাহলে তাদের চিকিৎসা বা ইমিডিয়েট চিকিৎসাটা কি হবে। এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আমি ডাক্তার ফাহিম। আশা করব আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মূলত হিট স্ট্রোকটা কিভাবে হয় সেটা আমরা আগে জানি। প্রধানত হিট স্ট্রোকটা দুই রকমের হয়। একটা হচ্ছে ক্লাসিক হিট স্ট্রোক, আর একটা হচ্ছে এক্সারশনাল হিট স্ট্রোক। ক্লাসিক হিট স্ট্রোকটা মূলত বয়স্ক শ্রেণীর মানুষদের হয়, অথবা যারা অসুস্থ ব্যক্তি আছেন তাদের ক্লাসিক হিট স্ট্রোকটা হওয়ার সম্ভাবনা সবচাইতে বেশি। মূলত তারা যদি একটু লম্বা সময় পর্যন্ত একটা এই গরম টেম্পারেচারের মধ্যে থাকে, কিংবা কোনো গরম টেম্পারেচার সরাসরি তাদের শরীরে পড়ে, এরকম একটা অবস্থায় তারা অবস্থান করে, তাহলে তাদের এই ক্লাসিক হিট স্ট্রোক হতে পারে। আর ক্লাসিক হিট স্ট্রোকের জন্য কোনো ধরনের কোনো এক্সারসাইজ বা কায়িক পরিশ্রমের প্রয়োজন হয় না। অর্থাৎ এই ধরনের হিট স্ট্রোকে যারা আক্রান্ত হন তারা ঘরে বসেই হতে পারেন। আসলে তারা লম্বা সময় 2-3 দিন ধরে যদি একটা লম্বা সময় ধরে একটা হিট অবস্থান বা একটা গরম টেম্পারেচারের মধ্যে থাকে, তাহলে এই বয়স্ক এবং এই অসুস্থ মানুষগুলোর ক্লাসিক হিট স্ট্রোক হতে পারে। এটা বাসায় থেকেও হতে পারে, এটার জন্য বাইরে যাওয়ার প্রয়োজন নাই। এই ক্লাসিক হিট স্ট্রোকে আক্রান্ত রোগীরা প্রথমত বমি 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 ভাব, মাথা ঘুরানো, মাথা ব্যথা, প্রেসার কমে যাওয়া এবং ঘাম কম হওয়া, এটাকে বলে অ্যানহাইড্রোসিস, এদের একদম ক্লাসিক্যাল ফিচার বা একদম উল্লেখযোগ্য লক্ষণটা থাকবে। এই ক্লাসিক হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের ঘাম কম হবে। মূলত এই ধরনের লক্ষণগুলো নিয়ে তারা আসবে। আর দ্বিতীয় প্রকার যে হিট স্ট্রোকটা আছে এটাকে আমরা বলি এক্সারশনাল হিট স্ট্রোক। এটাই এখন সবচাইতে বেশি হচ্ছে। এটা ইয়াং বা যে কোনো বয়সের মানুষ হতে পারে। মূলত যারা বাইরে এই হিটের মধ্যে বা এই গরম টেম্পারেচারের মধ্যে কাজ করবে, কায়িক পরিশ্রম করবে অথবা খেলাধুলা করবে, কিংবা যারা কনস্ট্রাকশন সাইটে কাজ করেন তাদের হতে পারে, বা যারা দেখা যাচ্ছে যে রিক্সা চালায় বাংলাদেশের প্রেক্ষাপটে বা ভারতের প্রেক্ষাপটে যারা রিক্সা চালায়, কিংবা দিনমজুর, তাদের এই ধরনের হিট স্ট্রোক হওয়ার চান্স সবচাইতে বেশি। এই এক্সারশনাল হিট স্ট্রোকে আক্রান্ত রোগীরা তারাও বমি বমি ভাব, মাথা ঘোরানো, মাথা ব্যথা, প্রেশার কমে যাওয়া, এই সমস্ত লক্ষণ নিয়ে আসবে। কিন্তু এমন কিছু লক্ষণ আছে যেটা শুধুমাত্র এদেরই থাকবে। সেটা হচ্ছে ঘাড় শক্ত হয়ে যাওয়া। যখন তারা হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে যাবেন তখন তারা স্ট্রোকে আক্রান্তর সাথে সাথে তাদের ঘাড় শক্ত হয়ে যাবে। এছাড়া ওনাদের কমায়ও চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। খুব তাড়াতাড়ি এনারা কমায় চলে যান যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসা না নেওয়া হয়। আর আরেকটা ক্লাসিক্যাল ফিচার হচ্ছে, বা আরেকটা সবচেয়ে উল্লেখযোগ্য ফিচার হচ্ছে, এই সমস্ত হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের প্রচন্ড ঘাম হবে। ওনারা অনেক ঘামাতে থাকবেন। অর্থাৎ রোগীটা যখন স্ট্রোকে আক্রান্ত হয়েই যাবেন তখন তিনি ঘামাবেন, যেটা বয়স্কদের হিট স্ট্রোকে ছিল না। আমাদের শরীর সবসময় তার টেম্পারেচারটাকে নর্মাল অর্থাৎ 37 ডিগ্রি রাখার চেষ্টা করে। এখন বিভিন্ন খাওয়া দাওয়ার মাধ্যমে অথবা আমাদের বাইরে টেম্পারেচারের কারণে আমাদের শরীরের টেম্পারেচার যখন বেড়ে যায় তখন আমাদের একটা সিস্টেম অ্যাক্টিভেটেড হয়, এটাকে বলে থার্মো রেগুলেশন সিস্টেম। এই থার্মো রেগুলেশন সিস্টেম যখন অ্যাক্টিভেট হয় তখন সে কি করে, আমাদের যে ছোট ছোট রক্তনালীগুলো আছে সেগুলোকে প্রসারিত করে ঘাম উৎপন্ন করে। এই ঘাম উৎপন্ন করার মাধ্যমে দেখা যায় যে আমাদের শরীরে যে টেম্পারেচারটা বেড়ে গিয়েছিল এটাকে কন্ট্রোলে নিয়ে আসে বা নর্মালে নিয়ে আসে। কিন্তু যখন আমরা অনেক বেশি হিট টেম্পারেচারে যাই বা অনেক হিট এনভায়রনমেন্টে আমরা চলাফেরা করি বা কাজ করি, তখন আমাদের টেম্পারেচারটা আরো বাড়তে থাকে এবং আমাদের থার্মো রেগুলেশন সিস্টেম ফেল করে। সে ঘাম উৎপন্ন করতে পারে না, ব্লাড ভেসেলগুলোকে ডাইলেট বা প্রসারিতও করতে পারে না। তখন দেখা যায় যে সে ফেল করার কারণে আমাদের স্ট্রোক হয়। এই স্ট্রোকটাকেই বলা হয় হিট স্ট্রোক। যেহেতু এটা একটা স্ট্রোক, নাম শুনেই বোঝা যাচ্ছে এটা ব্রেনকে আক্রান্ত করবে, এবং সবার আগেই আমাদের ব্রেনে ইসকেমিক স্ট্রোক হবে, অর্থাৎ ব্রেনে রক্ত সঞ্চালন কমে গিয়ে সেখানে ইনফ্রাকশন বা স্ট্রোক হবে। এর কারণে দেখা যাবে যে আমাদের একটা অন্য ধরনের ডিজিজ হবে, যেটাকে আমরা বলি সিস্টেমিক ইনফ্ল্যামেটরি ডিস্ট্রেস সিনড্রোম। এই ডিজিজটা হওয়ার কারণে আমাদের মাল্টি অর্গান ফেল করবে। যেমন আমাদের রেনাল ফেলিওর বা কিডনি ফেলিওর হবে, হার্ট ঠিকমতো ব্লাড সার্কুলেশন করতে পারবে না, লিভার ফেল করবে, পরিপাকতন্ত্রে রক্ত সঞ্চালন কমে যাবে, এবং কোয়াগুলোপ্যাথি বা রক্ত জমাট না বাঁধার অসুখ তৈরি হবে। এছাড়া আরো অনেক ধরনের ইনফেকশন হতে পারে। রোগীকে হয়তো আইসিইউতেও নেওয়া লাগতে পারে, কিংবা অনেক সময় দেখা যায় রোগী ঠিকমতো চিকিৎসা না পেলে মারাও যেতে পারেন। এখন আসুন, কারা সবচাইতে বেশি হিট স্ট্রোকের ঝুঁকিতে আছেন এবং তাদের লক্ষণগুলো কি। হিট স্ট্রোকের ঝুঁকিতে মূলত আছেন 0 থেকে 4 বছর পর্যন্ত শিশুরা, 60 বছরের উপরে বয়স্ক ব্যক্তিরা, এছাড়া যারা মোটা তারা হিট স্ট্রোকের ঝুঁকিতে আছেন। এদিকে যারা অন্যান্য রোগে ভুগেন সবসময় বা বিভিন্ন রোগে আক্রান্ত থাকেন তারাও হিট স্ট্রোকের ঝুঁকিতে আছেন, যেমন ডায়াবেটিস রোগী, হাইপারটেনশন রোগী, ক্যান্সার আক্রান্ত রোগী। এই সমস্ত রোগীরা হিট স্ট্রোকের ঝুঁকিতে সবচাইতে বেশি আছেন। আর এছাড়া কিছু কিছু ওষুধ খেলেও হিট স্ট্রোক হতে পারে, যেমন অ্যান্টিসাইকোটিক ড্রাগ, অ্যান্টিহিস্টামিন ড্রাগ, বিটা ব্লকার ইত্যাদি ইত্যাদি ওষুধ খেলে
হিট স্ট্রোক হওয়ার চান্স আছে। এখন আসলে হিট স্ট্রোকের লক্ষণটা কি? হিট স্ট্রোকের প্রধানতম লক্ষণ থাকবে তার টেম্পারেচার, বডির যে টেম্পারেচার থাকবে এটা অনেক বেশি থাকবে, 103 ডিগ্রি ফারেনহাইটের মতো উঠে যাবে। স্কিনটা গরম হয়ে থাকবে, লাল হয়ে থাকবে, ঘাম হতেও পারে নাও হতে পারে, পালস রেট কমে যাবে, মাথা ব্যথা, মাথা ঘুরানো, অজ্ঞান হয়ে যাওয়া, আবোল তাবোল বকা, বমি বমি ভাব, বমি হওয়া, এই সমস্ত লক্ষণগুলা মূলত একজন হিট স্ট্রোকে আক্রান্ত রোগীর মধ্যে সবচাইতে বেশি লক্ষ্য করা যায়। এখন হিট স্ট্রোকের তো আক্রান্ত হয়েই গেলাম, যদি হিট স্ট্রোকে আক্রান্ত হয়েই যাই তাহলে ইমিডিয়েট চিকিৎসাগুলো কি হবে? ইমিডিয়েট চিকিৎসাটা হবে, প্রথমত যেটা দেখতে হবে, রোগী যদি মুখে খেতে পারে তাকে প্রচুর পরিমাণ তরল জাতীয় খাবার খাওয়াতে হবে। এখন তরল জাতীয় খাবার খাওয়াতে গিয়ে এই বাইরের যে পচা পানিতে যে শরবতগুলো বানায় এগুলা খাওয়ানোর দরকার নাই, একদম নর্মাল পানি খাওয়ালেও চলবে। অথবা দেখা যায় যে আমাদের এখন বিভিন্ন ফলের মৌসুম চলতেছে, বাজারে বিভিন্ন ফলও পাওয়া যায়, সেই ফলের রস খাওয়াতে পারেন, কিন্তু সেটা নেসেসারি না। তাকে ঠান্ডা জাতীয় পানি খাওয়ালে হবে, একদম ঠান্ডা পানি খাওয়ানোর প্রয়োজন নাই। নর্মাল যে ঠান্ডা পানি, ওইটা নর্মাল যে ঠান্ডা পানি বা আমাদের যে বাজারে যে পানি পাওয়া যায় সেই পানি খাওয়ালে চলবে। এছাড়া গ্রামে গঞ্জে যে আমাদের টিউবওয়েলের পানি, সেই টিউবওয়েলের পানি যথেষ্ট। 2 নম্বর যেটা হবে যে ইমিডিয়েটলি তার যে পরনে যে কাপড়গুলো আছে এগুলো ম্যাক্সিমাম সময় দেখা যায় অনেক মোটা কাপড় পরা থাকে বা সিনথেটিক কাপড় পরা থাকে, এই ধরনের কাপড়গুলো সাথে সাথে খুলে ফেলতে হবে এবং ঢিলা ঢালা কাপড় পরাতে হবে। 3 নম্বর যেটা করতে হবে যে আইস ব্যাগ দিয়ে তার শরীরটাকে ঠান্ডা করতে হবে, অথবা তার কাপড়কে পানিতে চুবিয়ে ঠান্ডা করে সেই কাপড় দিয়ে শরীরটাকে ঠান্ডা করে রাখতে হবে। এবং 4 নম্বর হলো ওনাকে একটা ঠান্ডা এনভায়রনমেন্টে রাখতে হবে, যে ঠান্ডা এনভায়রনমেন্টটা হয়তো ফ্যানের নিচে হতে পারে, গাছের নিচে হতে পারে, কিংবা যদি পসিবল হয় তাহলে এয়ার কন্ডিশন রুমেও রাখা যেতে পারে। এরপরও যদি রোগীর অবস্থা উন্নত না হয় তাহলে অবশ্যই রোগীকে হসপিটালাইজ করতে হবে। গরমের এই সময় যদি আমরা একটু সচেতন হই তাহলে আমরা ইজিলি হিট স্ট্রোক থেকে ইনশাল্লাহ বাঁচতে পারবো, এর বিপদ থেকেও আমরা বাঁচতে পারবো। তাই আমরা চেষ্টা করব যতটুকু পারবো সচেতন থাকবো, এবং এই হিট স্ট্রোকের সময় যতটুকু সম্ভব বাইরে না বের হওয়াটাই উত্তম। তবে যারা বাইরে কাজ করেন তাদের জন্য এটা খুবই খুবই রিস্কি একটা সময়, খুব সাবধানে কাজ করবে এবং সবসময় চেষ্টা করবেন নিজেদের কাছে এমন কিছু রাখতে যে জিনিসগুলো আপনার এই বিপদের সময় কাজে লাগবে। যেমন আপনি একটা হাত পাখা রাখতে পারেন, এছাড়া আপনি একটা পানির বোতল রাখতে পারেন, এছাড়া আপনি ছাতা ব্যবহার করতে পারেন। আর যারা শ্রমজীবী মানুষ আছেন তারা বারবার ইন্টারভেল অর্থাৎ বিরতি নিয়ে কাজ করতে হবে, একটানা কাজ করতে যাওয়া যাবে না। হয়তো মনে হবে যে আমি কাজ করতে পারবো, কিন্তু আপনি একটু বিরতি অবশ্যই নেবেন, প্রতি 1 ঘন্টা আধা ঘন্টা পর পর একটা বিরতি নেবেন, মাথায় পানি দিবেন, শরীরটাকে ঠান্ডা করবেন। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার হয়তো একটা মানুষের জীবনও বাঁচতে পারে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই গরমের মৌসুমে খুব সাবধানে থাকবেন এবং নিজেকে সুস্থ রাখবেন। দেখা হবে সামনের কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।